দিনটি ছিল 10 এপ্রিল 1912। আরএমএস টাইটানিক তখনকার দিনের পৃথিবীর সবথেকে বড় ও বিলাসবহুল জাহাজ তার প্রথম যাত্রাতে বার হয়। এই জাহাজটি ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কে যাচ্ছে, আর এর মধ্যে সমস্ত ধরনের যাত্রী রয়েছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ও অ্যাক্টর থেকে শুরু করে ইমিগ্রেন্টস পর্যন্ত, যারা আমেরিকায় যাচ্ছে একটু ভালো জীবনযাপনের আশায়। এই জাহাজের কমান্ডার ছিলেন 62 বছরের সিনিয়র ক্যাপ্টেন এডওয়ার্ড জে স্মিথ। প্যাসেঞ্জার্স, পাবলিক ও মিডিয়াতে ভীষণ উত্তেজনা ছিল, কারণ না শুধু এটি পৃথিবীর সব থেকে বড় জাহাজ, লম্বায় 269 মিটার ও উচ্চতা 50 মিটারেরও বেশি, বরং এই জাহাজ এত বিলাসবহুল ছিল যে তখনকার দিনে এটি বানাতে খরচ হয়েছিল $7.5 মিলিয়ন, যা আজকের দিনে $400 মিলিয়ন সমান। জাহাজের ভেতরে ডেকোরেশন ও ফ্যাসিলিটিস এমন ছিল যে যে কোনো 5 স্টার হোটেলকেও হার মানাবে। স্টেইন গ্লাসের জানালা, অর্নেট উড প্যানেলিং, দুটি বড় বড় গ্র্যান্ড স্টিয়ারকেস, একটি হিটেড সুইমিং পুল, টার্কিশ বাথ, ইলেকট্রিক বাথ, একটি জিম, একটি স্কোয়াশ কোর্ট, 4টি রেস্তোরাঁ, 2টি বার্বার শপস আর একটি লাইব্রেরিও। এই জাহাজে এমন সেফটি ফিচার্স ইউজ করা হয়েছিল যে এই জাহাজকে আনসিঙ্কেবল মনে করা হতো। মানে জাহাজ এত সুরক্ষিত ছিল যে এটি কোনোদিন ডুববেই না। হোয়াইট স্টার লাইন নামের কোম্পানি এই জাহাজটিকে বানিয়েছিল। এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এত কনফিডেন্ট ছিলেন যে তিনি পাবলিকালি এসে এটা বলেছিলেন যে এই জাহাজটি আনসিঙ্কেবল। কিন্তু নিজের যাত্রার মাত্র 2 দিন পরই 12 এপ্রিল 1912-তে টাইটানিক তার প্রথম আইস ওয়ার্নিং পায়। মানে যেই আটলান্টিক মহাসাগর পার করে আমেরিকাতে পৌঁছাবে সেখানে বরফ রয়েছে, বড় বড় বরফের পাহাড় রয়েছে, যা এই জাহাজের জন্য একটি বিপদের সংকেত। এই ওয়ার্নিং কোনো অস্বাভাবিক ব্যাপার না। সমুদ্রে চালিত জাহাজ আশেপাশের জাহাজকে রেডিওর মাধ্যমে খবর দিতে থাকে যে এখানে বরফ রয়েছে, যেন তারা সাবধানে যাত্রা করে। এই ওয়ার্নিং শোনার পর টাইটানিক তার গতিপথকে দুবার চেঞ্জ করে, কিন্তু তার স্পিডকে কম করে না। 21.5 নটস, যা 40 কিমি পার আওয়ারের সমান, আর এই স্পিডেই জাহাজ চলতে থাকে নিজের লক্ষ্যের দিকে। 2 দিন পর 14 এপ্রিল 1912 টাইটানিককে আরও 7টি আইস ওয়ার্নিং দেওয়া হয়। ক্যাপ্টেন স্মিথ ও তার ক্রিউ এই ওয়ার্নিংগুলি ইগনোর করে ও জাহাজের স্পিড কম করে না। আস্তে আস্তে সূর্য ডুবতে থাকে, রাত হয়ে আসে, তাপমাত্রা কমতে থাকে। 14 এপ্রিলের রাতটি অন্য রাতের থেকে একটু আলাদা ছিল, যে সেই রাতে চাঁদ ওঠেনি, তাই চাঁদের আলোর অভাবে সেই রাতের ভিজিবিলিটি খুব কম ছিল। জাহাজের উপরে এক ক্রো নেস্ট থাকে, একটি ছোট্ট প্ল্যাটফর্ম যা অনেক উঁচুতে হয়, লুকআউট পয়েন্ট বলা যেতে পারে। এখানে সবসময় কাউকে বসিয়ে রাখা হয়, যাতে জাহাজের সামনে কি আসছে তা সবসময় নজরে রাখা যায়, কোথাও কোনো বাধা বা ট্রাফিক আসছে কিনা তা দেখার জন্য। যে এর উপরে থাকে তাকে খুব ঠান্ডা হাওয়ার সম্মুখীন হতে হয়। খুব জোরালো ঠান্ডা হাওয়ার জন্য চোখ দিয়ে জল পড়তে থাকে, তার ফলে সামনে কিছু দেখতে পারা আরো কঠিন হয়ে যায়। রাত 11:39। ফ্রেডরিক ফ্লিট নামের একজন এই ক্রোস নেস্টে বসেছিলেন, যে হঠাৎই দেখতে পায় তাদের সামনে এক বড় বরফের চাই, অর্থাৎ একটি আইসবার্গ চলে এসেছে। তাড়াতাড়ি 3বার ঘন্টাকে বাজায়, যাতে নিচে বসে থাকা লোকজন শুনতে পায়। তারপর কল করে অফিসারকে চিল্লিয়ে বলে যে আমাদের সামনে একটা আইসবার্গ রয়েছে, যেন তাড়াতাড়ি জাহাজকে ঘোরানো হয়। অফিসার উইলিয়াম এই খবরটি শোনেন ও ইঞ্জিন রুমকে খবর দেন যে জাহাজকে বাঁ দিকে ঘোরানো হোক, কিন্তু দুর্ভাগ্যক্রমে অনেক দেরি হয়ে যায়। মাত্র 1 মিনিট পর 11:40 জাহাজ গিয়ে আইসবার্গে ধাক্কা মারে। The unsinkable pride of the White Star Line left Southampton. The Titanic was a new breed of luxury liner. Time was 11:40. এই আইসবার্গটি কোনো ছোটখাটো আইসবার্গ ছিল না। এর এরিয়া ছিল প্রায় 200 বাই 400 ফুট, প্রায় একটি ফুটবল ফিল্ডের সমান, আর এর উচ্চতা ক্রোস নেস্ট পর্যন্ত ছিল, যার 10 ভাগের 1 ভাগ মাত্র জলের উপরে আর বাকি 9 ভাগ জলের নিচে থাকে। সায়েন্টিস্টদের মতে এই আইসবার্গটির ওজন ছিল 1.5 মিলিয়ন টন। আইসবার্গের ধাক্কা জাহাজের সামনের ডান দিকে হয়েছিল, স্পেসিফিক্যালি বলতে গেলে বোয়ের কাছে। বো হলো জাহাজের সামনের এই অংশটা। প্রায় 10 সেকেন্ড পর্যন্ত জাহাজ আইসবার্গের সাথে ঘষতে থাকে, যার ফলে জাহাজে একটি বড় গর্তের সৃষ্টি ও জাহাজের মেন বডিতে ছোট ছোট গর্তও তৈরি হয়। ধাক্কা লাগার কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন স্মিথ ও জাহাজের আর্কিটেক্ট থমাস অ্যান্ড্রিউস সঙ্গে সঙ্গে এটা দেখতে পৌঁছায় যে ধাক্কার ফলে জাহাজের কতটা ক্ষতি হয়েছে। রেজাল্ট দেখে তারা পুরো শক হয়ে যায় যে কিছুক্ষণের মধ্যেই জাহাজ ডুবতে চলেছে। ভিডিওর প্রথমে আমি বলেছিলাম এই জাহাজকে আনসিঙ্কেবল মানা হতো, জাহাজ এতটাই বেশি সুরক্ষিত ছিল। The unsinkable pride of the White Star Line left Southampton. She was commanded by Captain Smith, Commodore of the White Star Fleet. 2টি মেইন সেফটি ফিচার ছিল যার জন্য এটি মনে করা হতো। প্রথমত, জাহাজের ভেতরে একটি ডাবল বটম হাল ছিল। হাল জাহাজের মেন বডিকে বলা হয়, যার জন্য জাহাজ জলে ভেসে থাকে। ডাবল বটম হাল হলো একটার উপর আরো একটা হালের স্তর, মানে নিচের যদি একটা হাল ভেঙেও যায় দ্বিতীয় হাল জাহাজকে ভাসিয়ে রাখবে।
দ্বিতীয় যে সেফটি ফিচার ছিল সেটা হলো হালের দুটি লেয়ারকেই মোট 16টি আলাদা আলাদা এয়ার টাইট চেম্বারে ভাগ করা হয়েছিল। 16টি চেম্বারের মধ্যে যদি 4টিতেও জল ঢুকে যায় তাও জাহাজ ভাসতে থাকবে, জাহাজের কোনো যায় আসবে না। কিন্তু আইসবার্গে যে ধাক্কাটা লাগে সেটা জাহাজের সাইডে লাগে, তাই ডাবল বটম হাল কোনো কাজে আসে না, কারণ সাইডে যেহেতু একটা লেয়ারই লাগানো ছিল। আর এই ইম্প্যাক্ট এত বড় ছিল যে 16টির মধ্যে 6টি চেম্বার ড্যামেজ হয়ে যায়, কিন্তু লিমিট ছিল মাত্র 4টি। 6টি চেম্বার জলে ভরে যাওয়া মানে জাহাজকে ডোবা থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এই আনসিঙ্কেবল জাহাজও এবার ডুবে যাবে। ধাক্কার ঠিক 20 মিনিট পর রাত 12টার সময় ক্যাপ্টেন স্মিথ তার ক্রিউ মেম্বারদের রেডিওতে ডিস্ট্রেস কল পাঠানোর আদেশ দেন। যদি আশেপাশে কোনো জাহাজ থাকে সেই সিগন্যাল পেয়ে তারা যাতে তাদের বাঁচাতে আসতে পারে। সিনিয়র রেডিও অপারেটর জ্যাক ফিলিপস বারবার একের পর এক ডিস্ট্রেস সিগন্যাল পাঠাতে থাকেন, কোনো রেসপন্স আসে না। বারবার পাঠান, কোনো তো জাহাজ থাকবে যে তাদের সিগন্যাল পাবে। 20 মিনিট পর 12টা 20-তে আরএমএস কারফেথিয়া নামের একটি জাহাজ যে টাইটানিকের কাছেই ছিল সে প্রথমেই সিগন্যাল ও রেডিওতে টাইটানিকের অপারেটরের সাথে কথা বলে। ও ঠিক করে জাহাজ ঘুরিয়ে টাইটানিকের লোকজনকে বাঁচাতে যায়। কিন্তু প্রবলেম এটা ছিল জাহাজ টাইটানিকের থেকে 107 কিলোমিটার দূরে ছিল। যদি সে তার হাইয়েস্ট স্পিডেও টাইটানিকের কাছে যেতে থাকে তবুও টাইটানিকের কাছে পৌঁছাতে 3.5 ঘন্টা সময় লেগে যাবে। 3.5 ঘন্টা টাইটানিক কি ভেসে থাকতে পারবে? বাকি ক্রিউ মেম্বার হাওয়াতে ফ্লেয়ার ও রকেট চালাতে থাকে এই আশায় যে আশেপাশে যদি কোনো জাহাজ থাকে তাহলে তাদের চোখে পড়বে ও তারা বাঁচাতে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত কারফেথিয়া জাহাজ ছাড়া আর কোনো জাহাজ থেকে রেসপন্স আসে না। এর মধ্যেই ক্যাপ্টেন প্যাসেঞ্জারদের জাহাজ থেকে সরানোর আদেশ দেন। জাহাজের লাইফ বোট জলে নামানো হয়। প্রোটোকল অনুযায়ী মহিলা ও বাচ্চাদের প্রথমে নামানো হয়, কিন্তু জাহাজে উপস্থিত প্যাসেঞ্জাররা ঘটনাটিকে খুব হালকাভাবে নিচ্ছিল, কারণ তারা নিশ্চিত ছিল যে জাহাজ কোনোদিনও ডুববে না। কারণ কোম্পানি যে অ্যাড চালিয়েছিল সেখানে এটাই বলা হয়েছিল যে জাহাজটি আনসিঙ্কেবল। তাই বেশিরভাগ প্যাসেঞ্জার্স এটাই মনে করছিল যে হ্যাঁ ধাক্কা লেগেছে আইসবার্গে, কিন্তু জাহাজ ডুববে না। তাদের এই কনফিডেন্সের জন্য প্রথম যে লাইফ বোট জলে নামানো হয় সেখানে 65 জনের ক্যাপাসিটি ছিল, কিন্তু মাত্র 28 জন সেই লাইফ বোটে বসে, অর্ধেকের থেকেও কম। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে একের পর এক চেম্বারে জল ঢুকতে থাকে ও জাহাজ সামনের দিকে ঝুঁকতে থাকে ও যাত্রীরা রিয়েলাইজ করে আসলেই তাদের জাহাজ ডুবতে পারে। আর যখন তাদের এই রিয়েলাইজেশন হয় তখন জাহাজে এক চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভয়ে লোকজন এদিক ওদিক ছুটতে থাকে লাইফ বোটে চড়ার জন্য। রাত 1টা পর্যন্ত সামনের চেম্বারে এত বেশি জল ঢুকে যায় যে জাহাজের বউ পুরো জলের নিচে যেতে থাকে ও জাহাজের পেছনের দিক জলের উপরে উঠে আসে। যখন জাহাজ এত বেশি কাত হয়ে যায় যাত্রীরা একে অপরের সাথে মারামারি করতে থাকে লাইফ বোটে চড়ার জন্য। প্রবলেম এটা ছিল যে জাহাজের লাইফ বোটের খুবই ঘাটতি ছিল। মাত্র 20টি লাইফ বোটই ছিল যেখানে 1200 লোকজন যেতে পারত, কিন্তু জাহাজে 2200 মতো যাত্রী ছিল। রাত 2:05 শেষ লাইফ বোট জলে নামানো হয়। সেই জাহাজে 1500 লোক তখনও বাকি ছিল। এই জাহাজে কিছু লোক লাইফ বোটে জায়গা ধরার জন্য উঠে পড়ে লেগেছিল, আর কেউ কেউ নিজের ভাগ্যকে মেনে নিয়ে জাহাজেই থেকে গেছিল। The end, it was chaotic at the end. Everybody was crying, praying, trying to get into the few lifeboats that were left. No, it was pretty sad at the end. প্রত্যক্ষদর্শীর মতে প্রায় 2:20-তে জাহাজ 2টি ভাগে ভাগ হয়ে যায় ও জাহাজ জলের তলায় ডুবে যায়। 3 ঘন্টাও লাগে না কখনো না ডোবা এই জাহাজের ডুবতে। যে 1500 লোক জাহাজে বাকি ছিল তারা জাহাজের সাথেই ডুবে যায় ও বাকি যারা লাইফ জ্যাকেট পরে ভাসতে থাকে তারা হাইপোথার্মিয়ার শিকার হয়ে মারা যায়। জলের তাপমাত্রা -2 ডিগ্রি ছিল। এই তাপমাত্রায় যদি কেউ জলে নামে কিছু মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়ে যাবে। এখানে অনেকের মনে হতে পারে -2 ডিগ্রিতে তো জল বরফ হয়ে যাবে, তাহলে তারা বরফে দাঁড়িয়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখলো না কেন? তেমনটা সম্ভব ছিল না। এমনিতে তো খাওয়ার জল 0 ডিগ্রিতে বরফ হয়ে যায়, কিন্তু সমুদ্রের জল এত লবণাক্ত যে তার ফ্রিজিং পয়েন্ট 0 থেকে -2। কিন্তু তারও কন্ডিশন আছে, যদি সেই জল কোনো কন্টেনারে স্থির অবস্থায় রাখা হয়। সমুদ্রের জল যেহেতু সবসময় বইতে থাকে তাই জল সহজে জমতে পারে না। এটাই কারণ যে সেখানে -2 ডিগ্রি টেম্পারেচার হওয়া সত্ত্বেও জল বরফ হয়নি। এডওয়ার্ড স্মিথ যে টাইটানিকের ক্যাপ্টেন ছিলেন মনে করা হয় তিনি শেষ পর্যন্ত জাহাজে নিজের হুইলেই ছিলেন ও জাহাজের সাথে ডুবে যান। আবার কিছুজন এটাও মনে করেন তিনি আত্মহত্যা করেন নিজের ওপর গুলি চালিয়ে। আরএমএস কারফেথিয়া জাহাজ যে টাইটানিককে বাঁচাতে আসছিল সে 3:30-এ এসে পৌঁছায়, পুরো জাহাজ ডোবার প্রায় 1 ঘন্টা পর। লাইফ বোটে যে 500 থেকে 700 যাত্রী ছিল তাদেরকে এই জাহাজ সাকসেসফুলি বাঁচিয়ে নেয়। এই টাইটানিক ডিজাস্টারের পর অনেক প্রশ্ন ওঠে, অনেক কন্ট্রোভার্সি হয়, অনেক ইনভেস্টিগেশনও করা হয়, যেখানে কিছু অজানা তথ্য সামনে আসে যা শুনে সমস্ত মানুষ আশ্চর্য হয়ে যায়। যে সেই রাতে আরো একটা জাহাজ ছিল টাইটানিকের থেকে মাত্র 37 কিমি দূরে, যে চাইলেই ঠিক সময়ে টাইটানিকের সমস্ত যাত্রীকে বাঁচাতে পারত। এই জাহাজের নাম ছিল SS ক্যালিফোর্নিয়া।
টাইটানিকের ধাক্কা লাগার ঠিক 1 ঘন্টা আগে লাস্ট মেসেজ এসএস ক্যালিফোর্নিয়ান থেকেই এসেছে। তারা বলেছিল এখানে অনেক আইসবার্গ আছে, যেন তারা সাবধানে যাত্রা করে। তারপর প্রায় 11:15 সময় ক্যালিফোর্নিয়ান জাহাজের রেডিও অপারেটর তাদের রেডিও অফ করে দেয়। তারা সেই রাতের অন্ধকারে আইসবার্গের বিপদের আশঙ্কায় সেখানেই যাত্রা থামিয়ে দেয় ও দিনের আলোর অপেক্ষা করতে থাকে। কিন্তু রেডিও অফ থাকার কারণে তারা টাইটানিকের কোনো ডিস্ট্রেস সিগন্যাল পায়নি। তবে এই জাহাজ টাইটানিকের এত কাছে ছিল যে টাইটানিকের যাত্রীরা দূর থেকেই সেই জাহাজটিকে দেখতে পাচ্ছিল। কিন্তু এই ক্যালিফোর্নিয়ান জাহাজ তখনও পৌঁছায় না যখন রকেট ওড়ানো হয়, ফ্লেয়ার ছাড়া হয়। রিপোর্ট করা হয় রাত 12টার পর ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্রিউ মেম্বার্স টাইটানিক থেকে রকেট ছাড়া দেখেছিল। এমনকি তারা তাদের ক্যাপ্টেন ফ্রেন্ডলি লর্ডকে জানিয়েও ছিল। কিন্তু ক্যাপ্টেন লর্ড তাদের বলেন এটি কোনো ডিস্ট্রেস সিগন্যাল না, টাইটানিকে ধনী মানুষজন যাত্রা করে, ওরা পার্টি করছে নিশ্চয়ই। যদি সেই রাতে ক্যাপ্টেন লর্ড এই সিগন্যালকে সিরিয়াসলি নিতেন বা রেডিওকে একবার অন করে দেখতেন, তাহলে সেদিন 1,500 মানুষের প্রাণ বেঁচে যেত। পরের দিন সকালে যখন তারা রেডিও অন করে, টাইটানিক থেকে তারা SOS মেসেজ পায় ও দ্রুততার সাথে টাইটানিকের কাছে পৌঁছায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তারা সেখানে গিয়ে শুধু মৃতদেহ ভাসতে দেখে। এই ইনভেস্টিগেশন অনুযায়ী তারা ক্যালিফোর্নিয়ান শিপের ক্যাপ্টেনকে দোষারোপ করেন। কিন্তু এত বড় ডিজাস্টারের পেছনে শুধু একজনকে দোষী ঘোষণা করা যায় না, এখানে আরও লোকেরও ভুল ছিল। প্রথমত, সাফিসিয়েন্ট লাইফ বোট জাহাজে রাখা ছিল না, কারণ যেই কোম্পানি জাহাজ বানিয়েছিল তারা এটা মনে করতো যে এই জাহাজ যখন ডুববেই না, এতে লাইফ বোট রেখে কি হয়। দ্বিতীয়ত, ক্যাপ্টেন স্মিথ জাহাজে সেফটি ড্রিলস করান, যেখানে সমস্ত প্যাসেঞ্জার্স ও ক্রিউ মেম্বার্স মিলে একটা প্র্যাকটিস করে, যেখানে এমার্জেন্সি সিচুয়েশন আসলে কিভাবে হ্যান্ডেল করতে হবে তা শেখানো হয়। তৃতীয় ভুল ছিল রবার্ট হিচেন্সের, যে স্টিয়ারিং হুইলকে কন্ট্রোল করছিলেন। সেই রাতে যখন অফিসাররা আইসবার্গ দেখে জাহাজকে বাঁ দিকে ঘোরানোর কথা বলে, রবার্ট প্যানিক সিচুয়েশনে তাড়াহুড়োর মধ্যে জাহাজকে ডান দিকে ঘুরিয়ে ফেলে, যা জাহাজকে আইসবার্গের আরও কাছে নিয়ে যাচ্ছিল। ব্রিটিশ ইনকোয়ারিজ থেকে জানা যায় টাইটানিককে অনেক ওয়ার্নিং দেওয়া হয়েছে যে এখানে অনেক আইসবার্গ আছে, সাবধানে চলতে, আস্তে চলতে, কিন্তু তাও জাহাজ ফুল স্পিডে সামনে যেতে থাকে। কেন এমনটা হয়েছিল? কেন জাহাজের ক্যাপ্টেন জাহাজের স্পিডকে কম করেন? এর পেছনে অনেক থিওরি আছে। তার মধ্যে একটি বিখ্যাত থিওরি অনুযায়ী জোসেফ ব্রুস, যে হোয়াইট স্টার লাইনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, সে ক্যাপ্টেন স্মিথকে প্রেশার দিয়েছিলেন যে জাহাজের স্পিড যেন কম না হয়। কোম্পানির দিক থেকে খুব বেশি প্রেশার ক্রিয়েট করা হয়, যাতে জাহাজ মাত্র 6 দিনে তার যাত্রা কমপ্লিট করতে পারে ও একটি রেকর্ড বানাতে পারে। ও দেখাতে পারে টাইটানিক না শুধু বড় ও দামি জাহাজ, তার সাথে এটি সবথেকে দ্রুততম জাহাজ। টাইটানিক জাহাজ যখন ডোবে, তারপর তার ধ্বংসাবশেষকে জলের নিচে খুঁজে বার করতে 70 বছরেরও বেশি সময় লেগে যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 3800 মিটার নিচে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। দুটি ভিন্ন ভিন্ন টুকরো পাওয়া যায় এই জাহাজের। এই দুটি টুকরো পরস্পরের থেকে 600 মিটার দূরে ছিল। আজকের দিনেও পরিবেশকে ক্রমশ নষ্ট করে চলেছে। আসল জাহাজটি এমন ছিল, কিন্তু আজ এইটুকু অংশ বাকি আছে। রিপোর্ট করা হয়েছে ব্যাকটেরিয়া ও বিভিন্ন অর্গানিজম এই জাহাজের ধ্বংসাবশেষকে খেয়ে চলেছে ও এস্টিমেট করা হয়েছে 2030-এর মধ্যে এই জাহাজ সেখান থেকে পুরো অদৃশ্য হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন ও এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।